আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আজকে ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা হয়েছিল গত ক্লাসে। আমরা আজকে আপনার সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করব। আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং স্কিলটেকও আপনাদের সাথে আছে। হ্যাঁ, আজকের সেকেন্ড চ্যাপ্টারে আমাদের ট্রান্সমিশন সিস্টেমের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। আমি বলেছিলাম আগের ক্লাসে যে আপনাদের সাথে আমি পুরো এই টিডি শেষ করার আগ পর্যন্ত থাকব। তাহলে আমরা আজকে আপনার সেকেন্ড চ্যাপ্টারের ট্রান্সমিশন সিস্টেমের বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসি যে আপনার হচ্ছে একদম প্রথম যে ক্র্যাশ কোর্সে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আপনার সিস্টেম লস কী, কত প্রকার ও কী কী, এবং সিস্টেম লসের কারণসমূহ লিখ। আমি কি বলছিলাম যে আমি আপনাদেরকে এমনভাবে পড়াবো কিংবা এমনভাবে দেখাবো যে আপনার 3-4টা অতি সংক্ষিপ্ত প্রশ্নকে অ্যাটাচড করে একটা করব, যাতে আপনাদের সময়ও সেভ হয় এবং হচ্ছে আপনার ওই চ্যাপ্টার সম্পর্কে টোটালি একটা নলেজ থাকে, যা থেকে আসলে আপনি যাতে অ্যাটলিস্ট সুন্দর একটা অ্যান্সার দিতে পারেন। কারণ হচ্ছে যে এইটা 3টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্নকে এক জায়গায় করছি, দেখেন বেশি বড়ও দেখাচ্ছে না। তবে আপনার এই সিস্টেম লস সংক্রান্ত ওই চ্যাপ্টারে যে দুই নম্বর চ্যাপ্টারে যে প্রশ্ন আছে টোটালি আপনার ফুললি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আসেন প্রথমে আসে সিস্টেম লস কী। হ্যাঁ, সিস্টেম লস হচ্ছে আপনার, যদি সহজে বলি, আপনার একদম জেনারেটিং প্রান্ত অর্থাৎ উৎপাদন স্থল হতে ব্যবহার পয়েন্ট অর্থাৎ আপনার ডিস্ট্রিবিউশন গ্রাহক পর্যন্ত আপনার পরিবহন, উৎপাদন কেন্দ্রের নিজস্ব ব্যবহার এবং যন্ত্রপাতির যে আমরা ইউজ করি তার যে যন্ত্রপাতি ব্যবহারের কারণে যে লসটা হয়, তারপরে আপনার হচ্ছে কারিগরি এবং অকারিগরি লস, এই সমস্ত কিছুর কারণে যে পাওয়ার লস হয় সেই তাকে আমরা কি বলি, সিস্টেম লস। আমি আবার বলতেছি যে আপনার হচ্ছে উৎপাদন স্তর অর্থাৎ জেনারেটিং স্টেশন, যেখান থেকে আমার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎটা উৎপাদন হয়, সেখান থেকে আপনার শক্তি পরিবহন করব অর্থাৎ ট্রান্সমিশন করব। তারপরে আপনার হচ্ছে উৎপাদন কেন্দ্রের নিজস্ব ব্যবহার করার জন্য যে যন্ত্রপাতিগুলো আছে তার যে আপনার কনজামশন হবে, তারপরে আপনার হচ্ছে কারিগরি এবং অকারিগরি যে লসগুলো হবে, এর কারণে টোটাল মিলে যে পাওয়ার অপচয় হবে, ওই পাওয়ার অপচয় থেকে আমি কি বলবো, সিস্টেম লস। অর্থাৎ যেটা আমার কোনো কাজেই আসতেছে না, ওইটা দিয়ে আমি কোনো ইফেক্টিভ কোনো কিছুই পাবো না, তাকে আমি বলবো সিস্টেম লস। তাহলে সিস্টেম লস হচ্ছে দুই প্রকার। আমরা যদি লিখি তাহলে কারিগরি সিস্টেম লস, অকারিগরি সিস্টেম লস। এখন আসেন কারিগরি সিস্টেম লসটা কি। বৈদ্যুতিক সিস্টেমে কারিগরি লস প্রধানত 3 প্রকার। প্রথম হচ্ছে পরিবহনজনিত, অর্থাৎ আমি এখান থেকে সাপোজ মনে করেন আপনার ঢাকাতে পাঠাবো, অথবা আপনার মনে করেন পটুয়াখালীর পায়রা থেকে ঢাকাতে আসবে, অথবা কক্সবাজার থেকে ঢাকাতে আসবে, অথবা আপনার মনে করেন যে আপনার রামপাল থেকে আপনার হচ্ছে ঢাকাতে আসবে, ঘোড়াশাল থেকে ঢাকাতে আসবে। এই যে ট্রান্সমিশনের জন্য যে লসটা হচ্ছে, অর্থাৎ কন্ডাক্টরে যে আপনার লসটা হচ্ছে, সেই লসটা হচ্ছে আপনার কারিগরি লস। তারপরে আসেন এর ভিতরে যে আমরা আনুষঙ্গিক ট্রান্সফর্মার ইউজ করতেছি, তারপরে আপনার যে সুইচ গিয়ারগুলো ইউজ করতেছি, আপনার এখানে সিটিবিটি আছে, তারপরে আপনার আনুষঙ্গিক SF6 সার্কিট ব্রেকার আছে, এই জিনিসগুলোর জন্য ভিতরে এর মধ্যে যে আপনার পাওয়ার কনজামশন হয়, এটা হচ্ছে যন্ত্রপাতির লস। তারপরে আসেন কেন্দ্রের নিজস্ব ব্যবহারজনিত, অর্থাৎ যেখানে যে পাওয়ার প্ল্যান্ট আছে, মনে করেন পায়রা থেকে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে, ওইখান থেকে ওদের নিজস্ব তো ব্যবহার আছে, কারণ তাদের ভিতরে ইন্টারনাল আপনার হচ্ছে লাইটিং আছে, তারপরে আপনার হচ্ছে তাদের ইন্ডাকটিভ লোড আছে, আপনার ক্যাপাসিটিভ লোড আছে, তারপরে বিভিন্ন ধরনের মোটর আছে, আপনার জেনারেটর আছে। এই জিনিসগুলা যে মোটরের যে কনজামশন, লাইটের যে ডোমেস্টিক কনজামশন, এই সব কিছু মিলায় আপনার বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহারজনিত যে লস হয়, এই 3টা লস হচ্ছে কারিগরি লস। কি বলছি, প্রথম ট্রান্সমিশনজনিত যে লসটা হয়, তারপরে এই ট্রান্সমিশনের জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় আমি, সেই যন্ত্রপাতির যে লস হয়, তারপরে আপনার হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহারজনিত যে লস হয়, এই 3টাকে আমরা বলবো কারিগরি লস। আর অকারিগরি লস হচ্ছে আপনার কনজামশন লস, বিলিং লস এবং হচ্ছে কালেকশন লস। আপনার কনজামশন লস কি, যেটা আপনার হচ্ছে ডিস্ট্রিবিউশনের গ্রাহক পর্যায়ে যাওয়ার আগে, মিটারিং হওয়ার আগে যে আপনার হচ্ছে কনজামশনটা হয়, আপনার কোনো জায়গায় আপনার হচ্ছে লিকেজ থাকতে পারে, আপনার শর্ট সার্কিট হতে পারে, কিংবা আপনার মনে করেন যে কোনো জায়গায় আর্থিংয়ের প্রবলেম থাকতে পারে, নিউট্রাল ফেল করতে পারে, এইসব কারণে যে কনজামশন যে লস হয়। তারপরে আপনার হচ্ছে এই যে বিলিং লস যেটা, তারপরে আপনার হচ্ছে যে রোডের স্ট্রিট লাইটের যে আপনার লস হয়, এই সব কিছু মিলে কনজামশন লস। তারপরে বিলিং লস হচ্ছে মনে করেন যে আপনার হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন প্রান্তে আমরা জানি যে গ্রাহকের এনার্জি মিটার আছে, সেখানে আপনার হচ্ছে বিলিংয়ের যদি কোনো ত্রুটি হয়, কিংবা আপনার মিটার দেখা গেছে যে চাকতি ঠিকমতো ঘুরতেছে না, অথবা প্রিপেড মিটারে কোনো প্রবলেম হচ্ছে, আপনার সফটওয়্যারে কোনো প্রবলেম আছে, অথবা প্রোগ্রামিং ঠিক নাই, বিভিন্ন কারণে আপনার বিলিং লস হতে পারে। তারপরে হচ্ছে কালেকশন লস, যেটা আপনার মনে করেন কালেকশনের সময় আমরা যে জানি যে পল্লী বিদ্যুতের সবাই বিল কালেকশন করে, তো ওইখানে
অ্যাজ ইউজুয়াল মার্কস করলে আপনার যখন আমরা ক্যালকুলেশন করি ওভার কিছু জিনিস আপনার হচ্ছে আপনার মাইনাস থাকে। এই জন্য এই তিনটা বিষয় হচ্ছে অকারিগরি লস। কারিগরি বিষয়টা হচ্ছে যেটার সাথে আপনার আপনার কারিগরি লস বলতে আপনার যে পরিবহন যন্ত্রপাতি এবং হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, এই তিনটা। আর এখন আসে সিস্টেম লসের আসলে মূলত কারণটা কী? হ্যাঁ, সিস্টেম লসের কারণ হচ্ছে লাইন লস হতে পারে, ব্যবহৃত যন্ত্রপাতির লস হতে পারে, তারপরে নেটওয়ার্কের লস হতে পারে অর্থাৎ ইন্টারগ্রিড সিস্টেম যে লস হয়, তারপর ফিডার ব্যবস্থাপনায় লস হতে পারে, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ ব্যবহারজনিত কারণে লস হতে পারে। মানে সহজ কথা বলতে যদি আমি বলি যে এই যে তিনটা লাইন লস, অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে আমরা সবাই জানি কপার আছে আপনার, কিংবা এসিএসআর তার ব্যবহার করা হয়, ওইখানে কিছু লস হয় পরিবহনজনিত। তারপরে আপনার হচ্ছে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো আছে এখানে সিটিপিটি ব্যবহার করা হয়, তারপরে আপনার হচ্ছে রিলে ব্যবহার করা হয়, লাইটিং অ্যাস্টার ব্যবহার করা হয়, তারপরে আপনার হচ্ছে এই যে ড্রপ আউট ফিউজ, ট্রান্সফর্মার, আপনার হচ্ছে এইসব কারণে আপনার হচ্ছে যে লসগুলো হয়। তারপরে নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারগ্রিড সিস্টেম আমরা যে করি, সাপোজ মনে করেন যে আমাদের আমিনবাজার গ্রিড আছে ঢাকাতে, ওইখানে সব জায়গার বিদ্যুৎ এসে কি হয় আপনার ওইখানে জমা হয়। আপনার জেলা পর্যায় থেকে বিভাগ পর্যায় থেকে যে বিদ্যুৎ আপনার উৎপাদন হয় সেগুলো আপনার আমিনবাজার গ্রিডে আসে। অথবা আপনার মনে করেন যে গোপালগঞ্জের আপনার একটা আপনার গ্রিড আছে যেখানে পায়রা থেকে আসে, তারপরে আপনার রামপাল থেকে আসে, আপনার হচ্ছে রূপপুরের বিদ্যুৎও আসবে, আপনার পারমাণবিক বিদ্যুৎ, সব কিছু মিলে এখানে একটা ইন্টার গ্রিড সিস্টেম হয়। আমরা যা বাংলাদেশে জানি যে ইস্ট ওয়েস্ট আমাদের একটা গ্রিড সিস্টেম আছে। তারপরে আপনার হচ্ছে ফিডার ব্যবস্থাপনার জন্য লস হয়, তারপরে আপনার বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ ব্যবহারজনিত লস হয়, এইসব কারণে আপনার সিস্টেম লস হতে পারে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা প্রশ্নকে আমি অ্যাডাস্ট করে যে একটা করছি, এর মধ্যে আপনার মাস্ট বি একটা প্রশ্ন থাকবে এবার পরীক্ষায়। আসেন আমরা আশা করি বুঝতে পারছেন, আমরা এবার নেক্সট প্রশ্ন যাই। হ্যাঁ, নেক্সট প্রশ্নের মধ্যে আছে আপনার হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে কেলভিনের মিতব্যয়ী সূত্রটি লিখো, ব্যাখ্যা করো এবং এর সীমাবদ্ধতাগুলো লিখো। এই তিনটে মিলেই আপনার হচ্ছে একটা। এখন এই কেলভিনের মিতব্যয়ী সূত্রটা অনেক সময় আপনার কি হয় সংক্ষিপ্তে দেয়, আমরা সংক্ষিপ্ত ধরে নিয়ে পড়বো, আবার অনেক সময় হয় কি রচনামূলক দিয়ে দেয়। এখানে আমরা কেলভিনের সূত্রটা ব্যাখ্যাটাকে অনেক ছোট করে নিয়েছি, বইতে অনেক বড় আছে জিনিসটা, আপনার আমরা একটু ছোট করে দেখতেছি যাতে আপনাদের পড়ার জন্য সহজ হয়। তাহলে আসেন কেলভিনের আপনার সূত্র, মিতব্যয়ী যে সূত্র হচ্ছে যে আপনার প্রথম, আমি যদি এই চিত্রটাকে করি তাহলে এখানে দেখেন আপনার হচ্ছে একটা চিত্র আছে, এটা কি আপনার হচ্ছে অ্যানুয়াল কস্ট, আপনার এটা একটা লোড কার্ভ। হ্যাঁ, একটা লোড কার্ভ। তারপরে আপনার হচ্ছে তাহলে এখানে C1কে ধরলাম আপনার হচ্ছে কন্ডাক্টরের মোট খরচ, আর এ সমান ধরলাম কন্ডাক্টরের প্রস্থচ্ছেদ আমরা। আর তাহলে আমরা এখানে যেটা লিখছে সেটা হচ্ছে যে আপনার সি সমানুপাতিক এ, অর্থাৎ হচ্ছে কন্ডাক্টরের যে মোট খরচটা আপনার এটা হচ্ছে সমানুপাতিক প্রস্থচ্ছেদের সাথে। অর্থাৎ যদি প্রস্থচ্ছেদ বাড়ে, কন্ডাক্টরের প্রস্থচ্ছেদ যদি বাড়ে, অর্থাৎ এইটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা যদি বাড়ে, তাহলে কি হবে আপনার কন্ডাক্টরের খরচও বাড়বে। আর আপনার যদি আপনার কন্ডাক্টরের প্রস্থচ্ছেদ কমে তাহলে খরচ কমবে। এখন আসেন আপনার তাহলে C1 সমান হচ্ছে PA কেন লিখছে? এই যে পি এখানে একটা কনস্ট্যান্ট ধ্রুবক মান, এখানে পিটাকে আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য পিকে ইউজ করছি। এখানে পিকে, এখানে আপনি পিও ধরতে পারেন, আপনার টিও ধরতে পারেন, কেও ধরতে পারেন, এমও ধরতে পারেন, এনও ধরতে পারেন, আপনার যেটা মন চায় ধরতে পারেন। তবে পি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আপনার মনে করেন। তাহলে লিখলাম C1 সমান হচ্ছে PA। আবার আসেন লাইন লসের ক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্সের জন্য যে লসটা হয়, আমরা কি জানি পরিবাহের মধ্যে যে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্ট পাস হয়, তাহলে ওই পরিবাহের মধ্যে যে তামা আছে, কন্ডাক্টর আছে, তামার কন্ডাক্টরের জন্য আপনার ওইখানে একটা লাইন লস সংঘটিত হয়। সেই লাইন লসের জন্য আমরা রেজিস্ট্যান্সের পারসেপশনে এটা হিসাব করা হয়। সেই হিসাবে রেজিস্ট্যান্সের জন্য আমরা কি লিখলাম যে প্রকৃত ওইখানে যে লসটা হয় সেই লসটা হচ্ছে এই রেজিস্ট্যান্সই ঘটায়। হ্যাঁ, রেজিস্টরের মধ্যে দিয়ে বাধার দ্বারা একটা ভোল্টেজ কনজামশন হয়। এটা আপনার হচ্ছে তাহলে কি লিখি C2 সমানুপাতিক 1/A, অর্থাৎ 1/A। C2 হচ্ছে কন্ডাক্টরের আপনার লাইন লস, তাহলে আপনার হচ্ছে লাইন লসের জন্য খরচটা হচ্ছে C2, তাহলে C2 সমান আমরা সমানুপাতিক কি লিখলাম 1/A, তাহলে 1/A এটা হচ্ছে ব্যস্তানুপাতিক আপনার। অর্থাৎ যদি প্রস্থচ্ছেদ বাড়ে তাহলে লাইন লস কি হবে কমবে, আর যদি প্রস্থচ্ছেদ কমে তাহলে লাইন লস বাড়বে। তাহলে জিনিসটা ক্লিয়ার। আমরা এখানে কি বলছিলাম যে প্রস্থচ্ছেদ বাড়লে আপনার খরচ, কন্ডাক্টরের যে খরচ সেটাও বাড়বে, প্রস্থচ্ছেদ যদি কমে তাহলে কন্ডাক্টরের খরচ
কমবে। আর এখানে যেহেতু ব্যস্তানুপাতিক, সেহেতু আমরা কি বলতেছি যে আপনার কন্ডাক্টরের আপনার প্রস্থচ্ছেদ বাড়লে খরচ আপনার কমবে, আর যদি আপনার হচ্ছে লাইন লস কমবে, আর যদি প্রস্থচ্ছেদ কমে তাহলে লাইন লস বাড়বে। তাহলে এখন আসেন লাইন লসের খরচ সমান সমান, তাহলে আমি কি করি, এই যে সমানুপাতিক চিহ্নটা আছে এটাকে আমি উঠিয়ে দিব, দিয়ে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার জন্য এখানে যেহেতু আমি পি ধরছি, তাহলে আমার সুবিধার জন্য এখানে আমি কি ধরলাম, কিউ একটা ধ্রুবক। তাহলে লিখে রাখি লাইন লসের খরচ সমান সমান আমি কি লিখতে পারি, C2 সমান সমান হচ্ছে আপনার কিউ বাই এ। এখন আসেন মোট খরচ, তাহলে মোট খরচ আমি এখানে যোগ করে দিই। তাহলে কি লিখবো, মোট খরচ সমান সমান হচ্ছে আমি লিখতে পারি C1 আপনার হচ্ছে প্লাস C2 লিখতে পারি না? তাহলে আমি লিখলাম C1 প্লাস C2। তাহলে C1 সমান আমি কি জানি, PA এখানে পেয়েছি, আর আপনার হচ্ছে C2 সমান সমান হচ্ছে কিউ বাই এ। এখন আসেন সি খরচ সর্বনিম্ন হওয়ার শর্ত আমরা কি জানি, যে ডিফারেন্সিয়েশন করলে আমরা যখন কোনো কিছুকে অন্য কোনো জ্যামিতিক ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন আমরা ওইটাকে সহজে বের করার জন্য আমরা ক্যালকুলাসের সহায়তা নিই। তা ক্যালকুলাসের সহায়তা নেওয়ার জন্য আমরা কি করছি, এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে সেই হিসেবে আপনার সি খরচ সর্বনিম্ন হওয়ার শর্ত ধরে নিলাম ডিসি বাই ডিএ ইকুয়াল কি ধরছি 0। ডিসি বাই ডিএ সমান যদি আপনার 0 হয় তাহলে আমার কন্ডাক্টর খরচ সর্বনিম্ন হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশনে যদি এখানে 0 হয় তাহলে আপনার কি হবে, খরচ সর্বনিম্ন হবে। এটাকে ধরে নিলাম। তাহলে ডিসি বাই ডিএ সমান আমি কি লিখতে পারি, এখন সি সমান আমি কি জানি, আমি জানি যে C1 প্লাস C2 অর্থাৎ এইটা। তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি না, যে এই সি সমান সমান কি বসাতে পারি, এই যে PA প্লাস কিউ বাই এ। তাহলে PA প্লাস কিউ বাই এ বসিয়ে দিলাম। এখন আসেন আমরা কি করব, আর এই যে পরের লাইনে ডিসি বাই ডিএ সমান আমরা কি জানি, শর্ত সর্বনিম্ন হবে তখন যখন এটা সমান 0 হবে। তাহলে আমরা এটা কি বসালাম, 0 বসিয়ে দিলাম। তারপরে আসেন আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব। যদি আমরা আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করি, যদি এইভাবে লিখি ডিএ, যদি আপনার মনে করেন PA কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের শর্ত অনুসারে আমরা কি করছিলাম, থার্ড সেমিস্টারে অথবা ফোর্থ সেমিস্টারে আমরা ম্যাথে করছিলাম ক্যালকুলাসে, যে কনস্ট্যান্ট মানকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, ভ্যারিয়েবল মানকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে একে যদি আমরা আপনার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, একে আমরা ডিফারেন্সিয়েশন করলে আমরা এটাকে যদি আমরা বোঝার জন্য ডি বাই ডিএক্স ধরি, তাহলে এটা কি হয় PX, তাই না? তাহলে এক্সকে ডি বাই ডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়েশন করলে কি হয় আপনার 1, এক্সকে করলে 1। এখন আসেন তাহলে এখানে আমার কি হলো, তাহলে থাকে কি আপনার, যেহেতু এক্স এর মান যদি 1 হয় তাহলে এখানে কি হয়, কি থাকে P ইন্টু 1, তাহলে সমান সমান কি হয় শুধু P। তাহলে আমার এখানে কি বসিয়ে দিছি, এই যে পিটা বসিয়ে দিলাম। এখন আসেন আমার আরও রয়ে গেছে না, এই যে এইটুকু রয়ে গেছে না, এইটুকু। তাহলে আমি আবার লিখি যে ডি বাই ডিএ ইকুয়াল আপনার হচ্ছে ডিফারেন্সিয়েশন কি লিখবো, কিউ ভাগ হচ্ছে এ, আর সামনে আমাকে প্লাস না দিলে হবে। তাহলে আমি এটাকে যদি কি লিখতে পারি, ডি বাই ডিএক্স লিখি, তাহলে কিউ বাই এক্স, তাহলে কি আসে, কিউ আমি কি বলছি কনস্ট্যান্ট মান, এটা ধ্রুবক। তাহলে কিউকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করতে পারবো না, কারণ আমরা কি জানি যে ভ্যারিয়েবল ডিফারেন্সিয়েশন করা যায় বা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা যায়। তাহলে এখন আসেন ডিএক্স, তাহলে কি হয় 1/x, এখানে কিউ বাইরে থাকলো। তাহলে 1/x কে করলে কি হবে বলেন তো, আমরা 1/x কে করলে যেটা জানি যে আমরা ফোর্থ সেমিস্টারে করছি, তা হচ্ছে 1/-1/x²। তাহলে -1/x² সমান হচ্ছে কিউ। তাহলে x² আমি কি ধরছিলাম ওইখানে a, তাহলে কি হবে কিউ ভাগ হচ্ছে a²। আমি দেখেন এখানে তাই বসিয়ে দিয়েছি, এখানে কিউ বাই -a²। এখন আসেন তাহলে এটা যেহেতু মাইনাস আছে, তাহলে আমি কি যদি একে ইকুয়ালের এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে কিউ বাই a²। তাহলে কি থাকবে, সমান সমান থাকবে p, শুধু p থাকবে। আর এখানে তো শূন্যই, মাইনাস চলে আসলো। তাহলে a সমান সমান আমি আবার কি লিখতে পারি, এটা একটু মুছে দিই, হ্যাঁ এটা একটু মুছে দিই। তাহলে আপনার হচ্ছে এখানে আমি কি লিখছিলাম, জিনিসটা লিখছিলাম হচ্ছে কিউ বাই a² সমান সমান হচ্ছে p, এইভাবে আসছে। তাহলে আমার এখান থেকে a এর মান বের করতে হবে। আপনার একে যদি এই পাশে যায়,
এখানে লিখি, হ্যাঁ, একে যদি এই পাশে যাই তাহলে আপনার হচ্ছে এ স্কোয়ার সমান সমান হবে কিউ ভাগ পি। তাহলে এ সমান সমান কি লেখা যাবে? এ সমান সমান লেখা যাবে হচ্ছে রুট ওভার কিউ ভাগ পি। হ্যাঁ, তাহলে এটা এটা এখানে লিখছে, এই যে এখানে এটা লিখছে। আপনারা যদি শর্ট করে না বোঝেন তাহলে এই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে আসেন আমরা তাহলে সি ওয়ান সমান আবার কি জানি? সি ওয়ান সমান সমান জানি হচ্ছে আপনার এই যে এখানে পেয়েছিলাম এই যে সি ওয়ান সমান পি এ। তাহলে এখানে আমি যদি এর মানটা বসিয়ে দিই তাহলে কি হয় দেখি, সি ওয়ান সমান সমান পি এ। তাহলে এখানে আমি মানটা বসাই দিই, পি ইন্টু রুট ওভার কিউ বা পি। এটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, হ্যাঁ, যে রুট উপরে আলাদা করে দিলাম, নিচে রুটটা আলাদা করে দিলাম, একই জিনিস সেম। আর পি সমান সমান আমরা কি জানছি যে পিকে ভাঙলে রুট ওভার পি ইন্টু রুট ওভার পি লেখা যায়, এটা আমরা গণিতে শিখছি। তাহলে সেই হিসাবে আমরা এই লাইনে যে কি লিখতে পারি, দুইটা পিকে ভেঙে আপনার একটা পিকে ভেঙে দুইটা রুট ওভার পি বানাবো ইন্টু রুট ওভার কিউ ভাগ হচ্ছে রুট ওভার পি। তাহলে কি আসে আমার রুট ওভার পি ইন্টু রুট ওভার পি ইন্টু রুট ওভার কিউ ভাগ হচ্ছে রুট ওভার পি। এখন আসেন তো যে এই লাইনটা হয়েছে কিনা। এখন এখান থেকে যদি আপনার এইটা কেটে দিই তাহলে কি হয়, আপনার হচ্ছে রুট ওভার পি ইন্টু হচ্ছে রুট ওভার কিউ। তাহলে লিখতে পারি পি কিউ, এইভাবে সরাসরি লিখতে পারি, হ্যাঁ, রুট ওভার পি কিউ। তাহলে কি সমান আপনার সি ওয়ান সমান কি লেখা যায়, রুট ওভার পি কিউ। হ্যাঁ, এরপরে আসেন তাহলে সি টু সমান কি লেখা যায়? সি টু সমান আমরা জানি কিউ বাই এ, এই যে এখানে পাইছি, এই যে সি টু সমান কিউ বাই এ। তাহলে এখান থেকে আমরা কি লিখবো যে কিউ বাই এ সমান সমান, তাহলে এর মান বসিয়ে দিই, এটাকে মুছে ফেললাম, হ্যাঁ, এর মান বসিয়ে দিই, এখানে এর মানটা বসিয়ে দিই। আপনাদেরকে একটু বিস্তারিত করে দিচ্ছি, সময় নিচ্ছে যদিও, তারপরেও আপনাদের বোঝার জন্য যাতে। তাহলে সি টু সমান কি লেখা যায়, আমি একবারে লিখে দিলাম কিউ ভাগ হচ্ছে এ, না এর মানটা বসিয়ে দিই কিউ ভাগ পি। তাহলে এখন এটাকে কিভাবে লেখা যায়, কিউকে আমরা লিখতে পারি না, দেখেন তো কিউকে ভাঙবো, আমি কি বলছি, কিউকে ভাঙলে কি হয় রুট ওভার কিউ ইন্টু রুট ওভার কিউ, তাই লেখা যায় না? তাহলে এটা যেহেতু নিচে আছে এটাকে যদি আমি এখানে গুণ আকারে দিয়ে দিই তাহলে কি হবে রুট ওভার পি ভাই রুট ওভার কিউ, একবারে ভেঙে দিলাম, হ্যাঁ। তাহলে এই কিউ একটা কেটে যায়, তাহলে কি হয় রুট ওভার পি কিউ। হ্যাঁ, তাহলে আপনার এখান থেকে আমরা সি টু সমান এবং সি ওয়ান সমান একই জিনিস পেলাম। তাহলে আমরা এই কেলভিনের মিতব্যয় সূত্রটা প্রমাণ এবং ব্যাখ্যা সূত্র লিখলাম। সূত্রটা কি আমি আবার বলতেছি যে শক্তি পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে কম ব্যয় লাইন পরিবাহীর প্রস্তুত তখনই হবে যখন বার্ষিক অপচয় এবং সুদজনিত খরচ বার্ষিক অপচয়জনিত খরচের সমান হবে। অর্থাৎ শক্তি পরিবহনের ক্ষেত্রে, অর্থাৎ আপনার পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা কম ব্যয় তখন হবে যখন লাইন পরিবাহীর প্রসেসের তখনই হবে যখন বার্ষিক অপচয় এবং সুদজনিত খরচ, বার্ষিক অপচয় এবং সুদজনিত দুইটা খরচ মিলায়ে বার্ষিক অপচয়জনিত খরচের সমান হবে। অর্থাৎ বার্ষিক অপচয় প্লাস সুদজনিত খরচ ইন্টারেস্টের সাথে যোগ হবে, দুইটা মিলায়ে আপনার টোটাল একটা বছরে যে পরিমাণ অপচয় হবে সেই খরচের দুইটা ইকুয়াল হবে। ইকুয়াল হলে তখন আমরা এই যে ইকুয়ালটা আমরা এখান থেকে প্রমাণ করলাম, সি ওয়ান সমান সমান কি কন্ডাক্টরের খরচ মোট খরচ, আর সি টু সমান সমান আমরা কি পেয়েছি যে লাইন লসের মোট খরচ। তাহলে দুইটা যখন সমান হবে ইকুয়াল হবে তখন আমাদের কেলভিনের সূত্রটা আপনার এখানে ঠিক আছে। এখন আসেন কেলভিনের সূত্র, আশা করি বুঝতে পারছেন। চিত্রটাও যদি অনেকে বুঝতে চান আপনার এই যে কেলভিনের কার্ভ থেকে আপনার সহজে বুঝতে পারবেন। আবার আশা করি এখানে আর কোনো ডাউট নাই। এখন আমরা এইটা চলে যাই, সীমাবদ্ধতাগুলো নিচে দেওয়া হলো। কেলভিনের সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা জানি যে মানুষ হিসাবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সবারই কোনো না কোনো কিছু সীমাবদ্ধতা আছে। তো সেই হিসাবে আপনার হচ্ছে সীমাবদ্ধতাগুলো নিচে দেওয়া হলো। হিসাবে কোনো কোনো সময় তারের প্রস্তুচ্ছেদ এত কম হয় যে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পেয়ে রেগুলেশন বেড়ে যায়। মানে আপনি হিসাব করতেছেন যখন এই সূত্র দিয়ে তখন তারের প্রস্তুচ্ছেদটা এত কমে গেছে যে তখন ভোল্টেজ ড্রপ হয়েছে, ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পেয়ে আপনার রেগুলেশন বেড়ে গেছে। তারপর হয় কি পরিবাহীর প্রস্তুচ্ছেদ কমে গেলে যান্ত্রিক দিক হতে টানসন ক্ষমতাও কমে যায়।
আপনার পরিবাহের প্রসেসের যদি কিছু কিছু জায়গায় আছে, মনে করেন আপনার এখানে তখন ডায়া লাগবে, সাপোজ আপনার হচ্ছে আপনার মনে করেন এখন লাগবে 4 মিলিমিটার, এখন ডায়াটা 4 মিলিমিটার লাগবে। আপনি এখন এই প্রসেসরের কেলভিনের সূত্র দিয়ে হিসাব করে দেখছেন যে এখানে 2 মিলিমিটার। এখন যখন 2 মিলিমিটারের তারকে আপনি টানবেন, 4 মিলিমিটারের টান মানে তার যে পরিমাণ টান সহ্য করতে পারবে, আপনার 2 মিলিমিটারের টান তার কিন্তু সেই পরিমাণ টান সহ্য করতে পারবে না। তাহলে কী হবে, টান সহন ক্ষমতা কমে যাবে, আপনার হচ্ছে পরে আপনার ছিঁড়ে যাবে। তাহলে পরিবাহীর কারেন্ট ডেন্সিটি বেশি হলে পরিবাহিতে উৎপন্ন তাপও বেশি হবে। কারেন্ট ডেন্সিটি যদি, কারেন্টের ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, পরিবাহী হিটেড হবে। আমরা অনেক সময় দেখি না যে আপনার মোটর হিউজ পরিমাণ গরম হয়ে যায় চালু করার পরে। কেন গরম হয়? কারণ ওইখান থেকে অধিক পরিমাণ কারেন্ট, তখন আপনি ক্লিপিং মিটার দিয়ে যদি কারেন্ট মাপেন দেখবেন যে হিউজ কারেন্ট ওখান থেকে ফ্লো হচ্ছে। তাহলে পরিবাহীর ব্যাস কম হলে করোনা লস বেড়ে যাবে। কারণ আমি একদিকে হিসাব করে আপনার কমাতে চাচ্ছি, আর একদিকে বেড়ে যাবে, তখন কি হবে, করোনা লস। আমরা কি জানি যে পরিবাহীর ব্যাস যখন চিকুন তারে করোনা লস বেশি হয়, মোটা তারে করোনা লস কম হয়। তাহলে স্থান ও সময়ের পরিবর্তনে সুদ এবং অপচয় পরিবর্তিত হয়, ফলে স্থান ও সময় ভেদে পরিবাহীর সাইজও বিভিন্ন হবে, যা আশাপ্রদ নয়। আপনার প্রতি একক বিদ্যুৎ শক্তির দাম স্থান ও সময় বিশেষে পরিবর্তিত হবে, ফলে তারের সাইজও ভিন্ন হবে। এইগুলো আমাদের সীমাবদ্ধতা। তাহলে আমাদের কথা হচ্ছে যে এই যে প্রশ্নটা, এটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই 3টা প্রশ্ন থেকে আপনার হচ্ছে প্রায় প্রশ্ন আসে আপনার এই কেলভিনের সীমাবদ্ধতা থেকে। এখন আসেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। পাওয়ার ফ্যাক্টর কি? নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের অসুবিধাগুলো লিখো, পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণের পদ্ধতিগুলোর নাম লিখো। এটা মোস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি বলি যেটা আসবে আপনার, আমি যেগুলো পড়াচ্ছি আপনাদের বেহুদা কোনো কিছু পড়াচ্ছি না, কারণ আপনাদের এখন সে সময়ও নাই, পরীক্ষা চলে আসছে। তো সেই হিসাবে আমি যেগুলো অথেন্টিক একদম রিয়াল পড়লে আপনি আপনার প্রশ্ন হলে দেখবেন যে সব কিছু আপনার সুন্দর দেখাচ্ছে, মানে অর্থাৎ প্রশ্ন পারতেছেন। তাহলে সেই হিসাবে আমি কি লিখতে পারি, প্রথমে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কি? আমরা কি জানি পাওয়ার ফ্যাক্টর অনেকভাবে সংজ্ঞা দিতে পারি, কিন্তু আপনার হচ্ছে বিভিন্নভাবে সংজ্ঞা দিতে পারি। আপনার বলতে পারি কোনো বৈদ্যুতিক সিস্টেমের আপনার হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের কোসাইন মানকে, আপনার মধ্যবর্তী কোসাইন মানকে আপনার কি বলে, পাওয়ার ফ্যাক্টর বলে। আবার যদি বলি কোনো বৈদ্যুতিক সিস্টেমের আপাত পাওয়ার অর্থাৎ রিয়াল পাওয়ার, আপনার অ্যাপারেন্ট পাওয়ার এবং প্রকৃত পাওয়ার, এই অনুপাতকে কি বলে, পাওয়ার ফ্যাক্টর বলে। যদি আপনার হচ্ছে এই যে আমরা কি জানি, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, যদি কার্ভ ধরি তাহলে আমরা জানি এটা হচ্ছে রিয়াল পাওয়ার আর এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটা অ্যাপারেন্ট পাওয়ার। এই দুইটার মধ্যবর্তী যে কোণ আছে এই কোণটা হচ্ছে কস থিটা। হ্যাঁ, এই কোণটা হচ্ছে কস থিটা। তাহলে কি হবে, অ্যাপারেন্ট পাওয়ার এবং হচ্ছে প্রকৃত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। তারপরে এখন আছে নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরে কি কি অসুবিধা হয়। আমরা দেখবেন অনেক জায়গায় আপনার বাসা বাড়িতে আমরা পিএফআই, বড় বড় বহুতল বিল্ডিংয়ে পিএফআই ব্যবহার করা হয়। তারপরে আপনার লাইনে দেখবেন যে অনেক সময় আপনার হচ্ছে সিটি, আপনার পিটি ব্যবহার করা হচ্ছে, সিটি ব্যবহার করা হচ্ছে, তারপরে আপনার হচ্ছে পিএফআই ব্যবহার করা হচ্ছে। এটা কেন ব্যবহার করা হয়? নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের অসুবিধা কি কি? অসুবিধা হচ্ছে কারেন্ট বেশি প্রবাহিত হয়। আর সহজ কথা হচ্ছে যে ভাই, কারেন্ট যেখানে বেশি ফ্লো হবে সেখানে লস, কন্ডাক্টরের যে লসটা, এটা লসটা বেশি হবে। আর যখন আপনার লস বেশি হবে তখন যেটা হবে, আপনার কারেন্টই মশাই কি করতেছে, কারেন্ট মশাই আপনার একটা আকাম ঘটায় দিচ্ছে, এই আকামটাই আপনার সব জায়গায় চলতেছে। তাহলে কি করতেছে, কারেন্ট বেশি ফ্লো হয়েছে, বেশি ফ্লো হওয়ার কারণে তখন কি হবে, কপার লস বেড়ে যাবে। আর যখনই কপার লস বাড়বে তখন কি হবে, আমরা একটু আগে পড়ছিলাম কারেন্ট বাড়লে তখন কি হয়, সেখানে তাপমাত্রা বেড়ে যায়। তারপরে আপনার ভোল্টেজ, কারেন্ট বাড়লে অবশ্যই ভোল্টেজ ড্রপ হবে। তারপরে কি হবে, বিভিন্ন বৈদ্যুতিক মেশিনারি অ্যাপ্লায়েন্সের যে আয়ুষ্কাল এটা কমে যাবে। তারপরে কপার লস বৃদ্ধি পাবে, আউটপুট কমে যাবে। স্বাভাবিক, আপনার যখন কপার লস বাড়বে তখন আউটপুট আপনার যেটা পাওয়ার কথা সেটা পাবেন না। তারপরে আপনার হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিক মেশিনারি তাড়াতাড়ি গরম হবে, কারণ কি এইখানে কারেন্ট বেড়ে গেছে, কারেন্ট বেড়ে গেলে আপনার হচ্ছে তাপ বেড়ে গেছে, তাহলে আপনার হচ্ছে মেশিন তাড়াতাড়ি হিটেড হবে। আর হিটেড হলে কি, একটা মেশিন যদি আপনার যেখানে যে পরিমাণ হিটেড হওয়ার কথা তার থেকে বেশি হয়ে যায় তাহলে মেশিনের ইফিসিয়েন্সি আলটিমেটলি কমবে, ভোল্টেজ রেগুলেশন ডাউন হবে। আপনার হচ্ছে সব কিছু মিলে এটা, এই জন্য নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের আপনার আমাদের মেশিনের জন্য, আমাদের সিস্টেমের জন্য কোনোভাবেই ভালো না। তারপরে আসেন পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার পদ্ধতি। আমরা সাধারণত 3টি পদ্ধতি ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টরকে উন্নতি করি। আসলে বাংলাদেশের পারসেপশনে স্ট্যাটিক ক্যাপাসিটর বা ক্যাপাসিটর ব্যাংক, এটা খুব পপুলার, মোস্টলি পপুলার একটা মানে ডিমান্ডেবল ক্যাপাসিটর ব্যাংক। ম্যাক্সিমাম বহুতল ভবনে কিংবা ইন্ডাস্ট্রিয়ালেতে দেখবেন আপনার হচ্ছে ওই যে ডিবি, মেইন ডিবির নিচে আপনার দেখবেন যে
ক্যাপাসিটার লাগানো আছে, ক্যাপাসিটার বোতল 3-4 করে আপনার হচ্ছে ক্যাপাসিটার বোতল লাগানো আছে। তারপরে আপনার হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার, ফেজ অ্যাডভেন্সার, এগুলো আপনার ব্যয়বহুল, তবে সাধারণত আমাদের ক্যাপাসিটার ব্যাংকটা বেশি ইউজ করা হয়। তাহলে আমরা এই প্রশ্নটা কি বলছি ভাই, আসবেই, হ্যাঁ আসবেই। এখানে আপনার এটা অতি সংক্ষিপ্ত আসলে কোনটাই যে দিবে, তবে এটা আপনার সংক্ষিপ্ত দেওয়ার সম্ভাবনা বেশি। যেখানে দিক আমার কথা হচ্ছে যে মার্ক তো পাবো, লিখবো মার্ক পাবো। আমার তো অতি সংক্ষিপ্ত যে ইম্পর্টেন্ট কম, আপনার সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট বেশি, রচনামূলক ইম্পর্টেন্ট কম, বিষয়টা এরকম না। আমার ভালো রেজাল্ট করার জন্য 3টাই আমার জন্য লাগবে।